সম্প্রতি বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্তা তারা ভারত সরকারের মাধ্যমে শেখ হাসিনার কাছে বার্তা পাঠিয়েছেন যে আপনার পরিবর্তে অন্য কাউকে নেতা করলে আমরা আওয়ামী লীগকে স্থান দেবো। কিন্তু আমরা এটাও জানি যে শেখ হাসিনা এই নিয়ে যে দীর্ঘ দলের মধ্যে আলোচনা করছেন তাতে দলের সকলের শীর্ষ নেতাদের বক্তব্য যে আওয়ামী লীগের আইডেন্টিটি হচ্ছে বঙ্গবন্ধু পরিবার। ফলে আওয়ামী লীগের আইডেন্টিটি অন্য কারোর মাধ্যমে এক্স ওয়াই জেড, আপনাদের ওখানে দীর্ঘ আলোচনা হয়েছে একজনের নাম নিয়ে, তিনি ঢাকাতে আছেন, সবাই জানেন, আমি বারবার নাম উচ্চারণ করে তাকে বিব্রত করতে চাইছি না। তিনি নিজেই কিন্তু রাজি নন দায়িত্ব নিতে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বলে। আমরা যদি একবারের মধ্যে জানতে চাই সেটা কি সাবের হোসেন চৌধুরী? প্রায় অনেকটাই আপনি বলছেন আর কি, আমি না করছি না, মানে হ্যাঁ বলছি না, না বলছি না। আমি শুরুতেই জানিনি, আপনার পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের সবার পরিচিত মুখ, প্রিয় মানুষ, প্রিয় আলোচক, বিশ্লেষক এবং দুই বাংলার পরিচিত সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, প্রতিষ্ঠা সাংবাদিক, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব গৌতম লাহিড়ী আজকে আমাদের সম্মানিত অতিথি। দাদা, আপনাকে নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। নিশ্চয়ই ভালো আছেন। প্রথমেই দাদা একটু আপনার দেশের খোঁজ খবর পেতে চাই। বাংলাদেশে বসে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যদি দেখি, মেইন স্ট্রিম মিডিয়া বলবো না, সোশ্যাল মিডিয়া দেখে মনে হচ্ছে যে মোদির গদি মরে যাচ্ছে, নরেন্দ্র মোদী বোধহয় পড়ে যাচ্ছেন। আপনি জানেন যে বাংলাদেশে মোদী বিরোধী একটা সেন্টিমেন্ট আছে, বড় বড় একটা ফোর্সও আছে নরেন্দ্র মোদী বিরোধী। উনি যখন বাংলাদেশে আসলেন শেখ হাসিনার সময়, তখন বিশাল রকম হুলস্থুল গন্ডগোল হলো। সেই জায়গা থেকে আমি জানি কিনা, তবে আমি জানতে চাচ্ছি যে আপনাদের দেশে কি বড় ধরনের কোনো পরিবর্তন ঘটে আছে যেটা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া প্রচার করছে বা প্রচার হচ্ছে? আপনার দেশের খোঁজ খবর দিয়ে একটু জানতে চাই, শুরু করতে চাই। দেখুন, মানে সব সোশ্যাল মিডিয়ায় এরকম প্রচার হয় না, কিছু সোশ্যাল মিডিয়া খুব রেসপন্সিবিলিটি নিয়ে তারা কাজ করেন, তার মধ্যে অন্যতম আপনি একজন। আপনি এ ধরনের কোনো গুজব বা এসব প্রচার করেন। দ্বিতীয়ত হচ্ছে যে মানে যে আন্দোলনটা যে বিষয় নিয়ে হচ্ছে তাতে নরেন্দ্র মোদী সরকার নিঃসন্দেহে বেকায়দায় আছে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই বা কোনো বলতে অসুবিধা কিছু নেই। কারণ এটা ছাত্রদের একটা তাদের জীবনের ভবিষ্যতের বিষয়, সে সম্পর্কে তারা নিশ্চিত হতে চায়। এই আন্দোলনটা তারা এত তীব্র আকারে গড়ে তুলেছে বলেই সরকার নড়ে চড়ে উঠেছে, সরকার উপেক্ষা করছে না। কিন্তু ভারতে যেটা হয় সেটা হচ্ছে দুটি পদ্ধতিতে সরকার পরিবর্তন ঘটে। এটা এক হচ্ছে যখন লোকসভা ভোট হবে, অর্থাৎ 2029, সে সময় মানুষ যদি বিরক্ত থাকেন সরকারের প্রতি, তারা ভোট দিয়ে সেই সরকারকে পরাস্ত করবেন। যেমন ভারতে অতীতে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সমস্ত প্রধানমন্ত্রী পরাস্ত হয়েছেন ব্যালটের মাধ্যমে। অথবা দ্বিতীয়ত হতে পারে, যেমন ধরুন অটল বিহারী বাজপেয়ী, বিশ্বনাথ প্রতাপ সিং, সেখানে পার্লামেন্টের মধ্যে বাজপেয়ী যেগুলো পার্লামেন্টের মধ্যে অনাস্থা প্রস্তাব আনা হয়, তাতে এই সরকারের অনাস্থা জানিয়ে, তখন সেই অনাস্থা প্রস্তাবে খুব ঐতিহাসিক ভাবে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে নিশ্চয়ই, যে অটল বিহারী বাজপেয়ী এক ভোটে পার্লামেন্টে হেরে গিয়েছিলেন এবং তার সেই এক ভোটে হেরে যাওয়ার পরে তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হন। তার আগে বিশ্বনাথ প্রতাপ সিং এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এসেছিল, তিনিও পদত্যাগ করেন। ফলে এছাড়া কিন্তু ভারতে কোনো সামরিক অভ্যুত্থান, ভারতে কোনো বাংলাদেশের মতো গণ অভ্যুত্থান, বাংলাদেশে কেউ গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া, সেখানে দখল করা, এই ধরনের যেগুলো অগণতান্ত্রিক উপায়, অগণতান্ত্রিক উপায় ভারতে কখনো ক্ষমতা পরিবর্তন হয় না, হয়নি, এবং আমার ধারণা আজও হবে না, ভবিষ্যতেও আগামী 100 বছরও হবে কিনা সন্দেহ আছে। ফলে এটা বাংলাদেশে যারা ওটা তুলনা করছেন, কারণ বাংলাদেশের যে আয়তন, সেই আয়তনের 28 গুণ আয়তন হচ্ছে ভারতের। ভারতের এক প্রান্তের মানুষ, তাদের খাওয়া দাওয়া, পড়নের অভ্যাস, ভাষা সমস্ত ভিন্ন। আমি নিজে ভারতীয় হয়ে ভারতীয় বহু ভাষা আমি জানি না, বলতে পারবো না। আমাকে তেলেগু বলতে বললে আমি বুঝবো না, তেলেগু ভাষায় কথা বললে আমি বুঝবো না। আমাদের কমন ভাষা হচ্ছে আইদার ইংরেজি অথবা হিন্দি।
ফলে সেই এরকম রকম একটা দেশ, আমাদের যেটাকে বলা হয় ভারত হচ্ছে একটা ইউনিয়ন স্টেটস, মানে প্রদেশের সংযুক্তি করে, ঠিক আমরা ফেডারেশনও বলি না। ফলে আমেরিকার মতো ফেডারেশন নয়, এটা ইউনিয়ন অফ স্টেটস। ইউনিয়ন অফ স্টেটস তাকে কেন্দ্র থেকে পরিচালনা করে। ফলে যেটা বলছেন তার কোনো, মানে আমি বলছি না যে এর ফলে নরেন্দ্র মোদী সরকার কোনো মহা আনন্দে আছেন, এমন কোনো ঘটনা নয়। নিশ্চয়ই বিপাকে আছেন, নাহলে তো দেখুন গতকাল যে ছাত্রদের সঙ্গে যে মিটিং হয়েছে, নরেন্দ্র মোদী তার আগের দিন মাঝরাতে তাকে আবেদন করতে হয়েছে। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো একজন ক্ষমতাবান প্রধানমন্ত্রী, তাকে মাঝরাতে আবেদন করতে হয়েছে ভিডিও মারফতে, যেটা প্রায় ব্যতিক্রমী একটি ঘটনা। তারপরে ছাত্রদের সঙ্গে বৈঠক হয়েছে, ছাত্রদের শর্তে বৈঠক হয়েছে। ছাত্ররা বলেছিলেন যে আমরা মন্ত্রীর বাড়িতে গিয়ে বৈঠক করব না, কোন নিরপেক্ষ স্থানে এসে বৈঠক করতে হবে। এবং সেই নিরপেক্ষ স্থানে বৈঠক হয়েছে। সেই বৈঠকে 3টি দাবির মধ্যে 2টি দাবি তারা সরকার মেনে নিয়েছেন। এই 2টি দাবির মধ্যে একটা হচ্ছে যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। দ্বিতীয়ত, যারা এই নিট পরীক্ষার কেলেঙ্কারির কারণে আত্মহত্যা করেছেন যে 20 জন ছাত্র, তাদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, এবং সেটা দেওয়া হবে। এটা সরকার রাজি হয়েছেন। তৃতীয় দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেটা সরকার পক্ষ বলেছেন যে আমরা এখনই কিন্তু বলতে পারছি না, আমাদের 1 দিন সময় দেওয়া হোক। সেই সময়টা আজ উত্তীর্ণ হবে। তার মধ্যে গতকাল থেকে যন্তর মন্তরে যেখানে চলছে সুশৃঙ্খল ভাবে নানা ধরনের গান বাজনা স্লোগান এসব চলছে। গোটা দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, কলকাতা শহরেও ব্যাপক আন্দোলন হয়েছে। এবং ফলে আমার মনে হয়েছে যে, এবং সেই আজকে শনি রবিবার, সেখানে আজকের মধ্যে যদি সরকারকে জানাতে হবে যে ধর শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন কি করবেন না। এবং সেটা যদি করেন তাহলে সেক্ষেত্রে সাময়িকভাবে আন্দোলন স্থগিত হতে পারে। পার্লামেন্টে কিন্তু এই 1 সপ্তাহ অচল হয়ে আছে একই দাবিতে। ফলে পার্লামেন্টও চলছে না, 1 মিনিটেও কোনো কাজ হয়নি। এইরকম একটা অবস্থা। ফলে স্বাভাবিকভাবে যারা ভারতের সংসদীয় ব্যবস্থা সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের কাছে মনে হচ্ছে বোধহয় সরকার পতন ঘটবে। কিন্তু যেটা বাংলাদেশের মূল স্রোতের মিডিয়া, তারা জানেন যে এরকম ঘটনা নয়, সেই জন্য তাদের ওখানে কোনো সেই ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে না। কিন্তু যে সংবাদ প্রকাশিত হচ্ছে যে আন্দোলনকারীদের চাপে রয়েছে সরকার, এটা সত্য। বলুন দাদা, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমাদের দেশের একটা ঘটনা, বড় ঘটনা, সেটা নিশ্চয়ই রিলেট করে কিছুটা ভারতের সাথে। আপনি জানেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন বা করতে বাধ্য হয়েছেন, যেটাই হয়ে থাকুক। ভেতরকার কোনো কিছু সামনে আসেনি। আলাপ উঠেছিল প্রথমে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে, মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে আলাপ হয়েছে, এবং সেই আলাপের সূত্র ধরেই তাকে সরানো হয়েছে। এটা একটা আলাপ। আরেকটা আলাপ আছে যে না, তা না, শেখ হাসিনা যে ডিসেম্বরে ফিরতে চান বাংলাদেশে, এই ঘোষণার ফলে সরকার সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দিয়েছে। আপনার কাছে কি মনে হয়, এবং ভারতের দিক থেকে শেখ হাসিনা যেহেতু আপনাদের দেশে আছেন, সেরকম কোনো আলোচনা শুনেছেন কিনা? ধন্যবাদ। আপনার সঙ্গে আমার কথা হয়নি তাই, কিন্তু দিন 4 আগে আমি জানতে পেরেছিলাম যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে, এবং ওয়াকরুজ্জামান নিজেও বৈঠক করেছিলেন। এবং আমি সেই সংবাদটি আপনাদের অন্য একটি ইউটিউব চ্যানেলে আমি প্রথম বলি 4 দিন আগে, লন্ডন থেকে যিনি প্রচারিত করেন। তারপরে 3 থেকেই সেটা ফেসবুকেতে প্রথম বেশি শোরগোল পড়ে। এখন সেই সংবাদটা, আমার কাছে সংবাদ ছিল 2টি। একটি হচ্ছে যে আমি আসলে খোঁজ করছিলাম যে শেখ হাসিনা যে ফিরে যেতে চাইছেন, তাদের সেখানে তারেক রহমান সরকারের প্রতিক্রিয়া কি হতে পারে। করতে গিয়ে জানতে পারলাম যেহেতু শাহাবুদ্দিন সাহেব শেখ হাসিনা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ, ফলে স্বাভাবিকভাবেই তার উপর চাপ আসবে। এবং আমার সূত্র নিশ্চিত করেছে পরে 4 দিন আগে, যখন বাংলাদেশের কোনো গণমাধ্যম জানতো না, যে হ্যাঁ শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে বলা হয়েছে।
এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও পদত্যাগ করতে বলা হতে পারে। আমার কাছে দুটি খবর ছিল। ওয়াকারুজ্জামানের ঘটনাটা এখনো ঘটেনি। তার আগে নৌবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তুরস্কে যাওয়ার আগে নৌবাহিনীর প্রধান পরিবর্তন ঘটেছে। তিনি তারপরে তুরস্ক গেছেন, তুরস্ক থেকে ফেরার পর হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে তারেক রহমান সরকারের অনেকে মনে করেন যে এই দুই ব্যক্তি তারা যে ভূমিকাই পালন করে থাকুক সাম্প্রতিক সময়, কিন্তু এরা ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। করে ওয়াকারুজ্জামানের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক আছে। তবে একটা কথা হচ্ছিল শেখ হাসিনার পক্ষ থেকে, বা আমি অনেকবার বলেছি নানা জায়গায়, যে 4 আগস্ট 2024 যেরকম সেনাপ্রধান ঘোষণা করেছিলেন যে যদি হাজার হাজার আন্দোলনকারী জমায়েত হয় তাহলে সেনাবাহিনী কোনো গুলি চালাবে না। কারণ আমি প্রশ্ন তুলেছিলাম যে যদি শেখ হাসিনা যেদিন ফিরবেন সেদিন যদি এরকম হাজার হাজার কেন লাখো লাখো জমায়েত হন, মানে আমি যা ফিডব্যাক পাচ্ছি তাই ঘটনা ঘটতে পারে, তাহলে সেদিন সেনাবাহিনী কি গুলি চালাবেন না এরকম কোনো সিদ্ধান্ত নেবেন? তো সেটা ওয়াকারুজ্জামান নিলেও নিতে পারেন। সে কারণে হয়তো তার ক্ষেত্রেও পরিবর্তন হলে আমি অবাক হব না আর কি। তৃতীয়ত, আর কি হতে পারে? আর কি হতে পারে বলতে, এখনো আওয়ামী লীগকে একটা রাজনৈতিক স্পেস দেওয়ার কথা বিএনপি ভাবছে, কিন্তু সেটা শেখ হাসিনাকে মাথায় রেখে নয়। তো এখন ঘটনা হচ্ছে যে তিনি কিন্তু রাজি কিনা আমি জানি না, শুনেছি তিনি রাজি নন, তিনি শেখ হাসিনার পরিবর্তে দায়িত্ব নিতে রাজি নন। ফলে বিএনপির মধ্যে প্রথমত হচ্ছে সরকারের মধ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ যারা, তারা হয়তো কেউ তারেক রহমান সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন এমন নয়, কিন্তু তবুও বলে না যে সিঁদুরে মেঘ দেখলে ডরায় অনেকে, সেই কারণে যে তাদের সরিয়ে দেওয়া এই সময়, নাহলে সরানোর তো কোনো কারণ কিছু নেই। আর ওই রেজিগনেশন লেটারটা সকলেই দেখেছেন, তাদের প্রথম একটি লাইন মাত্র তিনি হাতে লিখেছেন, বাকি গোটাটাই টাইপ করা, তাই না? সইটা আর প্রথম লাইনটা, এই দুটো লাইন নিজের হাতের লেখা, বাকি গোটাটাই টাইপ করা। ফলে এটা আজকের দিনে বুঝতে কোনো অসুবিধা হয় না যে তিনি স্বেচ্ছায় করেছেন, সেটাও লেখা থাকবে, খুবই স্বাভাবিক। কিন্তু আমি জানি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি ভবনে আমার ঘনিষ্ঠ সূত্র ছিল, ফলে আমার প্রণব মুখার্জি লেখা বই তিনি চেয়েছিলেন, তাকে উপহারও পাঠিয়েছিলাম, তিনি পড়েছেন। আমি বলি যে তিনি কিন্তু আপনার শো এবং আমার শো নিয়মিত দেখেন। তো ফলে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে তার একটা সাক্ষাৎকার নেওয়া। এখন যাই না সেটা সম্ভব কিনা, এখন তিনি তো আছেন দেশের মধ্যে, এখন হয়তো নয়, যখন তিনি স্বচ্ছন্দ বোধ করবেন তখন দেখা যাবে। তো যেটা বলছিলাম যে যে পরিবর্তনগুলো শেখ হাসিনার ঘোষণায়, এই কতগুলো ঘটনা যেটাকে উড়িয়ে দিচ্ছিলেন অনেকে বাংলাদেশে, কিন্তু এটা উড়িয়ে দেওয়ার ঘটনা নয়। বেচারা প্রথম ক্যাজুয়ালিটি হলেন রাষ্ট্রপতি, দ্বিতীয় ক্যাজুয়ালিটি আরো কেউ ঘটবেন, তৃতীয় ক্যাজুয়ালিটি কেউ হতে পারেন, চতুর্থ হচ্ছে আওয়ামী লীগকেও পরিবর্তন করা যায় কিনা। ফলে এমন একটা অবস্থায় খুবই মানে এটা বলবো যে শেখ হাসিনার ঘোষণায় প্রায় সত্যি মানে এই সরকার কিন্তু সিরিয়াসলি নিয়েছেন, বাকিরা মনে করছেন নাটক, কিন্তু তারেক রহমান সরকার জানেন তারা যে শেখ হাসিনা ঘোষণা যেটা করেন সেটা তিনি করেন এবং করলেন। বলুন শুনিয়েছে। আমি এই জায়গাটাতে একটু কনফিউজ মনে হয় যে মানে শেখ হাসিনা এই ফিরে আসার বিষয়টা কি কোথাও সীমিত হয়ে গেছে, বা মানে এটা যত বড় ঘটনা ঘটার কথা সেই অর্থে কোনো প্রিপারেশন, কোন ধরনের আয়োজন, ইন্টারনালি কোনো কিছু আরো আগাচ্ছে কিনা, এই বিষয়গুলো কেন যেন একটু ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। দেখুন, এটা ঘটনাটা তো শেষ পর্যন্ত তো একটা ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। ফলে এই পরিস্থিতিটা, এর মধ্যে যেটা ঘটনা সেটা হচ্ছে যে ভারতে সেপ্টেম্বর মাসে ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই খবরটিও প্রথম আমি ব্রেক করি বোধ প্রিন্টে এবং সব জায়গাতেই, যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে আমন্ত্রণ জানিয়েছেন এবং ধরুন যদি আসেন, এখনো তারা ঘোষণা করেননি। এবার আমি একটু ক্ল্যারিফাই করে দিই, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটা একটা প্রশ্ন হয়েছিল, সে প্রশ্নে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এ বিষয়ে আপনাদের পরে জানানো হবে। একটা তিনি ডিনাই করেননি, কিন্তু পরে জানানো হবে এই কারণে যেহেতু এটা সেপ্টেম্বর মাস হবে, বহু দেরি আছে, তাহলে সফরের সেই শিখর সম্মেলনের আগে হয়তো ঘোষণা করা হতে পারে কারা কারা আসবে। এখন তারেক রহমানকে আমন্ত্রণ করাটা ব্যক্তিগত প্রধানমন্ত্রী বা ব্যক্তিগত তারেক রহমানকে নয়। এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে বিমস্টেকের পৌরোহিত্য করছেন। এর আগেও 2012 সালে ভারতের গোয়াতে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। ফলে সেই পরম্পরা অনুসারে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এখন ধরুন শেখ হাসিনা যাবেন ডিসেম্বরে, তার আগে সেপ্টেম্বরে তারেক রহমান দিল্লি আসবেন ব্রিক্সের সম্মেলন উপলক্ষে। সেখানে কি মোদী বা তারেক রহমানের মধ্যে এমন কোনো আলোচনা হবে না যেটাতে আওয়ামী লীগ প্রসঙ্গ থাকবে? নিশ্চয়ই আলোচনা হবে। ফলে সেই আলোচনার ভিত্তিতে অনেকটা নির্ভর করবে শেখ হাসিনা কিভাবে ফিরবেন। ফলে এখন তারেক রহমান সরকার তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, যেটা গতকাল পরশুদিন আপনাদের প্রতিমন্ত্রী যেটা বলেছেন যে চিঠি আমাদের কাছে এসেছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি, ফলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন। ফলে যেহেতু প্রধানমন্ত্রী এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করেননি, সেই কারণে ভারতের পররাষ্ট্র মুখপাত্র সরাসরি স্পষ্ট আগ বাড়িয়ে কোনো জবাব দিতে চাইছেন না। জি, দাদা আমি একটা জিনিস বলছেন যে সীমিত ব্যাপার, এটা একটা নেগোসিয়েশন ছাড়া ফেরা সম্ভব নয়, এটা সকলেই জানে। একটা নেগোসিয়েশন কিছু একটা হতে হবে। সেই নেগোসিয়েশনে আপনাকে একটা পথ বললাম, একদিকে যেমন তারেক রহমান সরকার তার প্রশাসন থেকে তথাকথিত হাসিনা পন্থী অনুরাগীদের অপসারণ করবেন। তৃতীয়ত শেখ হাসিনা আওয়ামী লীগ সম্পর্কে একটা অন্য বার্তা দেওয়ারও চেষ্টা করেছেন, রাজনৈতিক বার্তা, যে শেখ হাসিনা নয় অন্য কেউ দায়িত্ব নিলে তারা দিতে পারেন জায়গা। তৃতীয়ত এই আলোচনায় ভারতের সঙ্গে আলোচনায় প্রসঙ্গ উঠলে সেটা কোন দিকে গতিমুখ নেবে তার উপর একটা নির্ভর। প্রস্তুতি যদি বলেন আপনার, এক্ষেত্রে প্রস্তুতি কিন্তু বেশি না, 4-5 দিন। ধরুন আপনাদের তো মেটিকুলার ডিজাইন হলো, আন্দোলনটা তো জুলাই থেকে শুরু হয়েছিল না 2024। ইউনুস বলেছিলেন মেটিকুলাস ডিজাইন, ইউনুস যে মেটিকুলাস ডিজাইন তৈরি করছিলেন অনেক একদিন ধরে না, অ্যাকচুয়ালি বাংলাদেশের পট পরিবর্তনের শুরু হয় 2012 থেকে, যেদিন থেকে ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনা মামলা করার সিদ্ধান্ত নেয়। ক্লিন্টন এসেছিলেন, হিলারি ক্লিন্টন ওকে বলেছিলেন মামলা যেন না হয়। ফলে এটা অনেক দিনের প্রচেষ্টার পর শেষ পর্যন্ত শেখ হাসিনা তাকে অপসারণ করতে পেরেছেন। একটা তার জন্য তো একটা সামনে কিছু দেখানো দরকার, ফলে সেইটার জন্য একটা জুলাই আন্দোলন, জুলাই আন্দোলন পরিণতি আগস্ট, ফলে সময় চলে যেত 1.5 মাস। আপনি যে আক্ষরিক অর্থ দেখেন, কিন্তু ডিসেম্বর হয়তো নভেম্বর থেকে সেরকম কিছু শুরু হতে পারে, অক্টোবর থেকে শুরু হতে পারে যে ফেরার প্রস্তুতি ব্যাপারটা, এটা এখনো প্রকাশ্য নয়। এর মাঝখানে শেখ হাসিনা তার মতামত গুলো বিভিন্ন পশ্চিমা সংবাদ মাধ্যমকে দিতে শুরু করেছেন। রয়টার্স ছাড়াও আরো বেরিয়েছেন, হয়তো আগামী দিনে সেগুলো প্রকাশিত হলে আমরা জানতে পারবো তিনি কি ভাবছেন বা কি নতুন কথা কি বলেছেন। পূর্ণিয়া যাক। দাদা সার্জিও গোরের ট্যুর আপনি জানেন, এবং বাংলাদেশে মেইনস্ট্রিম মিডিয়া না, সোশ্যাল মিডিয়ায় একটা আলাপ আছে। ইভেন সিনিয়র অনেক জার্নালিস্ট যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন তারাও বলছেন যে সার্জিও গোর বা আমেরিকান মানুষজনের সঙ্গে শেখ হাসিনার একটা যোগাযোগ হচ্ছে ভারতে, বা দেখা সাক্ষাৎ হচ্ছে, এরকম আলাপ একটা বাংলাদেশে আছে। এই সার্জিও গোরের ট্যুর এবং শেখ হাসিনার সাথে কি আমেরিকার কোনো যোগাযোগ হয়েছে কিনা, এ বিষয়ে কি আমাদেরকে কোনো ধারণা দিতে পারেন আপনার আপনার প্রিডিকশন থেকে, অথবা আপনার ধারণা? আমার আমার কাজ হচ্ছে সাংবাদিক হিসেবে ঘটনাগুলি বিশ্লেষণ করা। ফলে বিশ্লেষণে আমি যেটা বলছি, যে পশ্চিমা গণমাধ্যম একসময় শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে সোচ্চার ছিল, সেই পশ্চিমা সংবাদ মাধ্যম, সেই অ্যামনেস্টি এখন তারেক রহমান সরকারের সময়কার গণতান্ত্রিক অধিকার নিয়ে সোচ্চার, এবং তারা শেখ হাসিনার মত তার বক্তব্য গুরুত্ব দিয়ে তারা প্রকাশ করতে চাইছেন। তাহলে পশ্চিমা শক্তির যে গণমাধ্যম, তারা যখন এরকম একটা মনোভাব নিচ্ছে না, আগ্রহী তারা যখন শেখ হাসিনার মতামত শুনতে, তার বক্তব্য শুনতে, তখন নিশ্চয়ই কোথাও না কোথাও একটা যোগসূত্র হয়েছে। আপনি যদি নির্দিষ্টভাবে কথা বলেন,
নির্দিষ্টভাবে আমি কোনো তথ্য জানি না। আর সার্জেই গৌর ভারতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং টেলিফোনে কথা হতেই পারে, সেটা কেউ জানে না, কিন্তু সাক্ষাৎ করেছেন এটা ঘটনা নয়। কয়েকদিন আগে আমি জানি আপনাদের ঢাকার যারা এসব আওয়ামী লীগের পুরনো কাউন্সিলর তারা এসেছিলেন, তারা দেখা করেছেন শেখ হাসিনার সঙ্গে। কিন্তু ফলে শেখ হাসিনার সঙ্গে যারা দেখা করেন এটা সবটাই জানা যায়, এটা অজানা কিছু নয়। আর সার্জেই গৌড়ের মতো একজন ডিপ্লোম্যাট, খুব ইনফ্লুয়েন্সিয়াল ডিপ্লোম্যাট, তিনি দেখা করছেন, সেটা গোপন রাতের অন্ধকারে দেখা করছেন বা করলেও সেটা গোপন থাকবে, যে সম্ভব না। অন্তত ভারতীয় এজেন্সি গুলো তো জানতে পারবেই, সেগুলো কোনো সন্দেহ নেই। এবং তিনি সাধারণত তিনি যেভাবে ঘুরে বেড়ান তাদের সবসময় যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে ঘোরেন এমন নয়। আর ঢাকায় যাওয়ার ব্যাপারটা হচ্ছে তার তো দায়িত্বের মধ্যে পড়ে ঢাকা, কারণ তিনি তো দক্ষিণ এশিয়ারও দায়িত্বপ্রাপ্ত, তিনি মধ্য এশিয়ারও দায়িত্বপ্রাপ্ত। ফলে তিনি তো ঢাকা, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সর্বত্রই পাকিস্তান তাও যেতে পারেন। ফলে তার তো ঢাকা যাওয়াটা অস্বাভাবিক কিছু। এবং ঢাকায় তো আপনি জানেন যে 30 তারিখে পৌঁছানোর কথা, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে আরো অনেকের সঙ্গে তার যেটা এজেন্ডা, আমার কাছে, আমি গতকাল এটা প্রশ্নটা করেছিলাম, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এড়িয়ে গেছে, বলেছে আমাদের ঠিক জানা নেই। ওরকম ম্যানিলাতে যে আসিয়ান বৈঠকের সময়, যেখানে আপনাদের খলিলুর রহমানের সঙ্গে আমাদের জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ হয়েছে, বা মার্কো রুবিওর সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে, সেখানে কিন্তু সার্জেই গৌর উপস্থিত ছিলেন। ম্যানিলাতে তিনি কিন্তু ছিলেন, এবং ম্যানিলায় তিনি যখন ছিলেন তিনি সব আলোচনারই তিনি সাক্ষী, তিনি জানেন। তারপরেই তিনি খলিলুর রহমানকেও জানিয়েছেন তিনি কি করতে চান, এবং খলিলুর রহমানের জন্যই তিনি কিন্তু সফরের সময়সূচি ঠিক করেছেন, যাতে খলিলুর রহমান ঢাকায় থাকেন, সেই কারণে। এবং সেই অনুসারেই কিন্তু দেখা সাক্ষাৎ হবে ঢাকাতে। তারপরে ঢাকাতে গেলে তিনি কোথায় কি দেখা করছেন সকলেই জানতে পারবে, কিন্তু মূল উদ্দেশ্য যেটা আমার যেটা মনে হয়, যেটা আমেরিকা চায়, যে শি জিনপিং যেটা বলেছেন যে বাংলাদেশ, মায়ানমার, চায়না করিডোর, সেটাতে আপত্তি। দ্বিতীয়ত হচ্ছে যে চীনের সঙ্গে যতটা সম্ভব ব্যবসায়িক সম্পর্ক থাকুক, সেটাতে আপত্তি কারুরই নয়, ভারতেরও নয়, আমেরিকারও থাকবে বলে মনে হয় না। কিন্তু এমন কোন স্ট্র্যাটেজিক সম্পর্ক যেন না তৈরি হয়, যে স্ট্র্যাটেজিক সম্পর্ক সম্পর্কে আমেরিকার আপত্তি থাকবে। এই ব্যাপারে ভারত যুক্তরাষ্ট্র সহমত। ফলে চীনকে ঠেকিয়ে রাখার ব্যাপারে সহমত দুটি দেশই। এবং সকলেই জানেন যে খলিলুর রহমান তো তিনি অনেকটাই তিনি ওয়াশিংটনের আশীর্বাদ ধন্য মানুষ, সকলেই জানেন না যে তা নয়, যার কারণে না হলে তিনি জাতিসংঘের সভাপতিও হতে পারতেন না। ফলে খুব ইন্টারেস্টিং সময় আসছে বাংলাদেশের জন্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক এরই প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রতি, দেখুন আমেরিকা কিন্তু তাদের দেশেও কিন্তু নির্বাচন আসুন সেনেট, ফলে তাদেরকেও দেখাতে হবে যে তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন। তারা বাংলাদেশের এমন একটা সরকারকে সমর্থন করছেন যেখানে আওয়ামী লীগের কোন স্পেস নেই, ফলে সেটা কিন্তু তার দেশে প্রশ্ন উঠতে পারে। ডেমোক্র্যাটদের সঙ্গে তাদের ফারাক আছে, রাজনৈতিকভাবে, আদর্শগতভাবে ফারাক আছে। ডেমোক্র্যাটরা থাকাকালীন তারা আওয়ামী লীগকে পছন্দ করেন না। ডেমোক্র্যাটরাই বলা যেতে পারে শেখ হাসিনা উৎখাতে একটা বড় ভূমিকা পালন করেছিলেন। ইউএস এইড যে পাঠিয়েছিলেন, সেই এইড ট্রাম্প এসে বন্ধ করে দিয়েছে সব, এখনকার মতো দেওয়া হয় না। মার্কিন দূতাবাসে জামায়াত সহ বহু 48 জন যে কর্মী নিয়োগ হয়েছিল তাদের অধিকাংশকেই এখন সরিয়ে দেওয়া হয়েছে। 1-2 জন আছেন, সিনিয়র লেভেলে আছে, বাকিরা নেই। ফলে এই ক্ষেত্রে একটা খুব আমি বলছি যে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি থেকে ডিফারেন্ট, আলাদা। সেটা আমি ফোরকাস্ট করতে পারবো না, সেটা উনি ঢাকায় গেলে তখন কিভাবে কথা বলছেন, মিলিত হবেন, সুশীল সমাজের সঙ্গে মিলিত হবেন, টাউন হল করতে পারেন, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন। এখন দেখা যাক সেটা কি দাঁড়ায়। দাদা, আমি সবশেষে একটা প্রসঙ্গে একটু আপনার মতামত জানতে চাই। সেটা হলো, বাংলাদেশে এরকম একটা ব্যাপার আছে, যেমন বিএনপি যদি বলি যে 24-এর পরে 19 সময়ে অত বেশি ভারত বিরোধী বক্তৃতা দেয়নি বিএনপি মানুষজন, মিড লেভেলে দিয়েছে। আর এর আগে শেখ হাসিনা পতনের আগের সময়টা, বছর খানেক সময়টা বিএনপি খুব শক্তভাবে ভারত বিরোধী বক্তৃতা দিত।
এখন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সরানো হচ্ছে বা অন্যান্য যাদেরকে সরানো হচ্ছে, এমন একটা ধারণা অনেকের মধ্যে আছে যে এটা শুধু আওয়ামী লীগের লোক না, ভারত সংশ্লিষ্ট বা ভারতের সঙ্গে যাদের যোগাযোগ আছে, ভারত যাদেরকে পছন্দ করে এমন মানুষজন কি সরানো হচ্ছে কিনা আপনার কি মনে হয়? বাংলাদেশকে বিএনপি সরকার এসে ভারত ঘনিষ্ঠ মানুষদেরকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরাচ্ছে কিনা, আপনার কাছে কি এরকম মনে হয় কিনা? এটা মনে হতো, আমি নিশ্চিত হতাম যদি আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু 9 বছর ভারতে ছিলেন রয়ের তত্ত্বাবধানে, তিনি তো বহাল তবিয়তে আছেন না, ফলে ভারতপন্থী মানুষ ক্যাবিনেটে আছেন। আমি এখনো বিশ্বাস করতে রাজি নই যে ভারতপন্থী বলে সরিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় সুধী, বাংলাদেশে যে রাজনীতির সার্কেল ঘুরে বেড়াচ্ছে, যে সার্কাস চলছে, এটা দেখে শুধু বাঙালি নয়, সারা পৃথিবীর বাংলাদেশের প্রতি যাদের কোনো না কোনোভাবে কানেকশন আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, আত্মীয় স্বজন আছে, অথবা কোনোভাবে কানেক্টেড আছে, তাদের সবাই কিন্তু শঙ্কিত, আতঙ্কগ্রস্ত। কারণ বাংলাদেশ ধীরে ধীরে একটি অন্ধকার গুহার দিকে রওনা দিয়েছে। আমরা জানি পৃথিবীর তাবৎ সভ্য মানুষ অন্ধকার থেকে ধীরে ধীরে আলোর দিকে ধাবিত হয়, কিন্তু এই একমাত্র জাতি প্রতিনিয়ত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। তরুণ এক প্রজন্ম যাদেরকে মাঠে ঘাটে হাটে স্বল্প শিক্ষিত, অশিক্ষিত এবং বলৎকারকারী পারভার্টেড ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী ব্রেন ওয়াশ করে তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, তারা এখন ভদ্রতা বোঝে না, সভ্যতা বোঝে না, ধর্ম বোঝে না, জাতি বোঝে না, ইতিহাসও বোঝে না। তারা বোঝে ধ্বংস। তারা এখন পারলে নিজের হাত পা পর্যন্ত খেয়ে ফেলে। আপনারা দেখেছেন একাধিকবার তারা অটো প্রমোশন নিয়েছে, কারণ তারা পাশ করার যোগ্যতাও রাখে না। পিতামাতার বকে যাওয়া ছেলে সন্তানরাই আজ রাষ্ট্রের মালিকানায়। এরই মধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশে অনেক কিছুর ভেতর দিয়ে একটা সরকার আসলো, যে সরকার আমেরিকার প্রেসক্রিপশনের সরকার। কিন্তু এই সরকারটি ক্ষমতায় আসার আগে বর্তমান সরকারের যিনি প্রধান তারেক রহমান সাহেব, তিনি লন্ডনে থেকে 2টি কানেকশনের সাথে যোগাযোগ করেছেন। একটি ভারতীয় কানেকশন, একটি আমেরিকান কানেকশন। আমেরিকান কানেকশনের জন্য আমেরিকার বরপুত্র মোহাম্মদ ইউনুস ছিলেন, যাকে এখন বাংলাদেশের মানুষ বাটপার ইউনুস, কিস্তি ইউনুস হিসেবে সবাই চিনে। যার লোক কিস্তি দিতে দেরি হলে মানুষের ঘরে টিন খুলে নিয়ে আসে, গরু নিয়ে আসে, 30 থেকে 35% সুদ যিনি এই গরিব মানুষের রক্ত চুষে আহরণ করেন, তিনি আমেরিকার প্রতিভূ হিসাবে বাংলার মসনদে বসেছিলেন। সেই মসনদে বসা অবস্থায় ইউনুসের সাথে এই তারেক রহমানের একটি সলা পরামর্শ হয়েছে। সেই সলা পরামর্শে তিনি কনফার্ম করেছিলেন ইউনুসকে যে তিনি ক্ষমতায় যেতে পারলে তাকে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ দেবেন। খেয়াল করে দেখেন, তার মানে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন ডক্টর ইউনুস। এই সত্যটি দিয়েছিলেন তারেক রহমান, তারেক রহমানকে, আর তিনি সেটা গ্রহণ করেছিলেন। এবং অন্যদিকে তলে তলে তিনি আমেরিকার পরিবর্তে ভারতের সাথেও একটা নেগোসিয়েশন করেছিলেন। ভারতের সাথে নেগোসিয়েশনটা কেন করেছিলেন? এই কারণে যে বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতি সব কিছুর সাথে ভারতের একটা সম্পর্ক জড়িত। কেন জড়িত? এই কারণে যে ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী। আমাদের চাল, ডাল, লবণ, তেল, চিনি, যেই কোনো কিছুই আমরা ভারত থেকে আমদানি করে থাকি। তাদেরকে ফেভার দেওয়ার জন্য আমদানি করি না, কারণ সেখান থেকে আনলে আমরা কম দামে আনতে পারি। এক। দ্বিতীয় বিষয়টি হলো, আমাদের এই যে বিদ্যুতের সমস্যা, সেটার জন্য ভারতকে দরকার। আমাদের 54টি নদী, সেই নদীগুলো সব ভারত থেকে এসছে, সেই জন্য আমরা ভারতের সাথে সম্পর্ক রাখতেই হয়। তাই তারেক রহমান ভারতকেও বলেছিলেন যে আমি ক্ষমতায় আসলেও আমি ডক্টর ইউনুসের ফর্মুলা ফলো করব না এবং ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাবো না।
দেখেন, একই সাথে তিনি দুইটা গেম খেললেন, মানে দুইটা কার্ড। একদিকে ইউনুসকে বোঝালেন, আরেকদিকে ভারতকে বোঝালেন। তো ভারত তার কথা বিশ্বাস করেছে বা করেনি সেটা আমরা জানি না, কিন্তু ইউনুস কিন্তু তার কথাটা বিশ্বাস করেছিলেন। করে ইউনুস বলেছিল প্রথম দিকে যে মানুষ তো আমাকে বলে 5-10 বছর থাকেন। তিনি 5-10 বছর না থেকে 2 বছর থেকেই বিদায় নিলেন। কেন? আশা হলো বিদায় তো বিদায় নয়, ফিরে আসার জন্য বিদায়। তিনি মনে করেছিলেন কদিন পরেই সুপ্পু সাহেবকে বিদায় করে তাকে বসানো হবে, কিন্তু দেখতে দেখতে 5 মাস কেটে গেল। চুপ্পু সাহেব ক্ষমতায় রয়ে গেলেন। তারপরে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সাম্প্রতিক সময়ে আবার শুক্রবারে তাকে পদত্যাগ করতে বাধ্য করলেন। তিনি পদত্যাগ করতেই হবে, কারণ তাকে বলা হয়েছে আপনি হয় স্বেচ্ছায় পদত্যাগ করুন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে, তা না হলে আপনাকে কিভাবে অপমান করে বঙ্গভবন থেকে বের করে দেওয়া যায় আমরা সেই চেষ্টা করব। তখন তিনি ভাবলেন যেহেতু একটা ক্যাবিনেট রয়েছে, সেই ক্যাবিনেট তারেক জিয়ার নেতৃত্বে, একটি পার্লামেন্ট রয়েছে, সেখানে তার সংখ্যাগরিষ্ঠতা একক সংখ্যাগরিষ্ঠতা বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, সুতরাং চাইলেই একটা বিল পাশ করিয়ে আমাকে অভিশংসন করে দেবে। সুপ্রিম কোর্ট এখন আইনের কথা শোনে না, কোনো আদালত এখন আইনের কথা শোনে না। শোনে হলো সন্ত্রাসীদের কথা, শোনে হলো মবের কথা, শোনে হলো তারেক জিয়ার কথা এবং তাদের সরকারের কথা। কারণ বাংলাদেশে একটি নিরপেক্ষ বিচার বিভাগ আগে ছিল, এখন আর সেটা নেই। সুতরাং তার সেই জায়গাও ভরসা করার মতো ছিল না। এখন তিনি সাম্প্রতিক সময়ে আমেরিকা তার উপরে প্রেসার বৃদ্ধি করেছে, বলেছে তুমি যদি ক্ষমতায় থাকতে চাও আমাদের বরপুত্র ইউনুসকে তাড়াতাড়ি ক্ষমতায় বসাও। এখন ইউনুসকে ক্ষমতায় বসাইতে দেরি হচ্ছে দেখে সাম্প্রতিক সময়ে আমেরিকার সাথে চুক্তি করার পরও আপনারা সবাই জানেন আমেরিকার সাথে একটি দাসত্বের দস্তখত করে একটি চুক্তি করা হয়েছে। বাংলাদেশের সমস্ত স্বার্থ আমেরিকার হাতে তুলে দিয়েছে, বলেছে যদি না দেয় তাইলে আমেরিকা আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং পণ্যের উপরে দাম বাড়িয়ে দেবে। কিন্তু এই চুক্তি করে 14টি বোয়িং বিমান কেনার চুক্তি করার পরও গত 2 দিন আগে বাংলাদেশের পণ্যের উপরে আরো 10% কর বাড়িয়ে দিয়েছে। তার মানে আগে ছিল 19, সেই সাথে আরো 10, মানে এখন 29% ট্যাক্স দিয়ে আমেরিকাতে যেতে হবে। এটি কেন করেছে? এই কারণে ইউনুসকে দিয়ে আরো কিছু কাজ তারা করিয়ে নিতে চায় বাংলাদেশে। একটি করিডোর, একটি বন্দর এবং বাংলাদেশে একটি স্থায়ী সামরিক ঘাঁটি। এটা করতে হলে একমাত্র ইউনুসের মতো রক্তচোষা সশমখোর বাটপার ছাড়া কোনো বাঙালি করবে, এটা আমেরিকা বিশ্বাস করে না। আমেরিকা বিশ্বাস করে এই ইউনুসকে দিয়েই এটা করাতে হবে। সেই জন্য বাংলাদেশের উপরে, তারেকের উপরে চাপ সৃষ্টি করার জন্য আমেরিকা নানান কর্মকৌশল গ্রহণ করেছে এবং তারেক রহমান তার ক্ষমতা বাঁচানোর জন্যই এখন এই প্রেসিডেন্টকে বিদায় করে এখন তিনি ইউনুসকে এই মসনদে বসানোর পরিকল্পনা করেছেন। এবং গনি নামে আরেক লোক এক সময় সচিব ছিলেন পাকিস্তানের আইএসআই এর দালাল, সেই আইএসআই এর দালালকে লিস্টে রেখেছেন। অথচ আমরা অনেকদিন মির্জা ফখরুলের নাম শুনছি, মোশাররফ হোসেনের নাম শুনছি, মঈন খানের নাম শুনছি, নজরুল ইসলাম খানের নাম শুনছি, কিন্তু কোনো খান, কোনো হোসেন, কোনো ফখরুল ইসলাম এগুলা দিয়ে এখন মনে হচ্ছে আর কাজ হচ্ছে না। এখন এই ডক্টর ইউনূসকে এনে এই বাংলার সিংহাসনটিকে কলঙ্কিত করার জন্য, বাংলাদেশটিকে এই আমেরিকান বেনিয়াদের হাতে তুলে দেওয়ার জন্য একটি নীল নকশা প্রস্তুত হয়ে গেছে। বাংলাদেশ, আহারে বাংলাদেশ, 1971 সালে 30 লক্ষ মানুষের রক্ত, 2.5 লক্ষ নারীর ইজ্জত, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়া এবং কোটি কোটি মানুষের শ্রম, কষ্ট, দুঃখের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে, যে দেশের মাটিতে অসংখ্য শহীদের রক্ত এখনো লেগে আছে, সেই দেশটিকে ক্ষমতার লোভে তুলে দিচ্ছে আমেরিকান বেনিয়াদের হাতে। আর ডক্টর ইউনূসকে আবার ফিরিয়ে আনার নীল নকশা চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
ভারতও প্রতারিত হয়েছে। ভারতকে কথা দিয়েছিল যে আমেরিকাকে এই তল্লাটে এনে তারা ঢোকাবে না। আমেরিকার চর ইউনুসকে কোনোভাবেই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির আসনে বসাবে না। ভারতকে কিন্তু তারেক রহমান এই রকম একটি সিউরিটি দিয়েছিলেন, কিন্তু তিনি সেখান থেকে এখন ভাবছেন ভারতের চাইতে আমেরিকা হয়তো শক্তিশালী, সুতরাং ভারতের কথা পরে আমেরিকান বাবাকে আগে শান্ত করি। এই রকম অবস্থায় বাংলাদেশ এখন আর আগামী প্রজন্মের জন্য অথবা বর্তমান প্রজন্মের জন্য অথবা যারা বয়োবৃদ্ধ আছেন তাদের জন্য কোনো সভ্য মানুষের দেশ হিসেবে বেঁচে থাকার জন্য সুষ্ঠু কোনো রাষ্ট্র নয়। এই রাষ্ট্রটির যিনি প্রফেসর তিনিও দালালি করবেন। কার দালালি? হয় আমেরিকার দালালি, নাহলে মৌলবাদীদের দালালি, না হয় তারেক রহমানের দালালি। যিনি স্কুলের মাস্টার রয়েছেন তিনিও দালালি করবেন, যিনি সচিব রয়েছেন তিনিও দালালি করবেন। মাথা উঁচু করে জ্ঞান বুদ্ধি দিয়ে রাষ্ট্রের কাজ করবেন, তিনি যেখানে আছেন সেখানের কাজ করবেন। এটা এখন আর হবে না। বাংলাদেশ যে অন্ধকার টানেলের দিকে মুখ করেছে, এই টানেল আর বাংলাদেশের পক্ষে আগামী 1 দশকেও ভাঙা সম্ভব হবে না। এই 1 দশকের ভিতরে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, ক্ষুধায় মানুষ মরবে, যুদ্ধ হবে, গৃহযুদ্ধ হবে, মানুষে মানুষে হানাহানি হবে, মৌলবাদীদের দাপটে বাংলার নারীরা বিপর্যস্ত হবে, বলৎকার দিন দিন যে হারে বাড়ছে, মাদ্রাসা মুক্তব এই মসজিদগুলোতে বলৎকারের উৎসব চলতেই থাকবে। এবং বাঙালি যে মন্ত্র নিয়ে, যে দীক্ষা নিয়ে, যে শিক্ষা নিয়ে, যে আদর্শ নিয়ে একটি স্বাধীন অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে চেষ্টা করেছিল, সেই অসাম্প্রদায়িক চেতনা বুলুণ্ঠিত হবে। এবং বাংলাদেশের যে সাংস্কৃতিক ধারাবাহিকতা, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য প্রতিনিয়ত বুলুণ্ঠিত হচ্ছে। আসুন জেগে উঠুন, আমাদের পূর্বপুরুষের ঋণ, মুক্তিযোদ্ধাদের ঋণ, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আমরা এই দেশটিকে উদ্ধার করি এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষদেরকে এই দেশে শক্তিশালী করি। তা না হলে এটি একটি বিক্ষিপ্ত জনপদ, রক্তাক্ত জনপদ,